মনির ভাই, আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে সরকার বলছে যে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করবে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে। এই যে প্রতিশ্রুতিটা কতখানি বাস্তবসম্মত, আমাদের বিচার ব্যবস্থা কি বলছে? একটা মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একটা পদ্ধতি আছে, বললেই তো আর কার্যকর হয়ে যাবে না। এটা নিম্ন আদালতে একটা রায় হয়েছে, আইনে বলা আছে এটা কনফার্ম হইতে হবে বাই দি হাইকোর্ট। তাহলে এটা হাইকোর্টে আসবে, হাইকোর্টে বিজিপিএসে পেপার বুক হবে, শুনানি হবে, একটা রায় হবে, পজিটিভ নেগেটিভ যাই হোক এটা সুপ্রিম কোর্টে যাবে। সেখানে ফাস্ট ট্র্যাক করে আপনি নিলেন, সেখানেও পক্ষে বিপক্ষে শুনানির সুযোগ দিতে হবে। তারপরে আবার রিভিউ আছে, রিভিউ হবে, তারপরে কার্যকরের প্রশ্ন। এই 3-4টা ধাপ তো এখানে বাকি আছে। এখন কেউ বলতে পারে এত ধাপের দরকার কি, এত কিছুর দরকার কি? তাহলে আমাদের দেশের আইনি সিস্টেম এটা ফলো না করলে তো তাহলে এটা আপনি জঙ্গলি সিস্টেম হয়ে যাবে, এটা তো সঠিক হবে না। তো সেই ক্ষেত্রে আমি জিনিসটাকে একটু আদার সাইডেও দেখি। আমি হাইকোর্টে বহু মৃত্যুদণ্ডের কেস করেছি জীবনে, খন্দকার মাহবুব হোসেন স্যারের সঙ্গে। এখন প্রায় 1250 মৃত্যুদণ্ডের মামলা পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে। মোটামুটি ওল্ড মামলা যেটা, এটা আমি দেখলাম 2018 সালের। 2018 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 6-7-8 বছর ব্যাকলগ আছে। এখন ঠিক আছে, রামিসা, আসিয়া কিংবা নুসরাত এগুলোকে আপনি ফাস্ট ট্র্যাক করলেন, তাহলে প্রশ্ন দাঁড়াবে বাকিদের কি হবে? বাকিরা তো এই প্রশ্ন করবে। অন্যান্যরা যারা 8 বছর 10 বছর থেকে তাদের স্বজনদের বিচারের জন্য অপেক্ষা করছে, তারাও তো এক্সপেক্ট করবে। আবার অনেকেই আছে মামলার সময় অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েও আসামি হয়ে যায়, তারাও তো অপেক্ষা করছে কিভাবে তারা খালাস পাবে, সেটাও তো দেখতে হবে। এই জন্য সিস্টেমেটিক পরিবর্তন না নিয়ে আসতে পারলে 1-2টা ক্ষেত্রে আপনি অনেক এক্সপেকটেশনের জন্ম দিবেন, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম অনেকের মধ্যে হতাশারও জন্ম দিবেন। তো এই জন্য আমরা যেটা বলছিলাম যে একটা সিস্টেমেটিক পরিবর্তনটা দরকার, সেটি ইম্পর্টেন্ট। এবং এই সরকার কিংবা বিপ্লব পরবর্তী সরকারের কাছে ওই রিফর্মটাই আমরা এক্সপেক্ট করি। যেমন ধরেন আমাদের আপিল বিভাগে এখন বিচারক আছেন 5 জন, মাননীয় প্রধান বিচারপতি সহ 5 জন। মামলার সংখ্যা যা আছে প্রতিজনের ভাগে 6440টার মতো মামলা পড়ে। আমার বিবেচনায় সপ্তাহে 7 দিন, শুক্র শনিবার সহ সকাল থেকে রাত 12টা পর্যন্ত যদি ওনারা কাজ করেন, কোনো দিনই এটা নিষ্পত্তি করা সম্ভব নয়। এটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট সত্য। এখন এটা কি করার? এখন আপিল বিভাগে তাহলে একটা বেঞ্চ 5 জন বিচারপতি, তো 2টা হইতে গেলে সিঙ্গেল হয়ে যায় একটা। তো এখন সিস্টেমেটিক পরিবর্তনটা কি করে হবে? একটা ম্যাসিভ পরিবর্তন দরকার। আপিল বিভাগের বিচারক 15 জন হইতে অসুবিধা কি, 20 জন হইতে অসুবিধা কি? সেপারেট আমাদের কোনো আছে, কোনো বার নাই, আইনে কোনো বার নাই। মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি যে সংখ্যক চাইবেন সেই সংখ্যকই নিন। আদালত বন্ধ থাকার পরেও তো এটা হলো। হ্যাঁ, এখন তাহলে কি দাঁড়াচ্ছে? 4-5টা স্পেশাল। আপনি দেখেন আইনের বিশেষায়িত শাখা আছে। যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদের স্পেশালিটিটা ক্রিমিনাল লতে থাকে, যারা সিভিল ল প্র্যাকটিস করে তাদের স্পেশালিটি সিভিল ল থাকে, যারা কোম্পানি ল, রিট পিটিশন এগুলো প্র্যাকটিস করে, কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করে, তাদের স্পেশালিটি এখানে থাকে। এখন আমাদের আপিল বিভাগকে 4-5টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলা দরকার। ক্রিমিনাল ল শুনবে এই বেঞ্চ, ক্রিমিনাল কোম্পানিগুলো শুনবে এই বেঞ্চ, সিভিলগুলো শুনবে এই বেঞ্চ। বিশেষ লোক দরকার কিন্তু বিচারের জন্য। বিচার তো আপনি আমজনতা করে তো আর বিচার করতে পারবেন না। বিচারের জন্য তো প্রপার আন্ডারস্ট্যান্ডিং দরকার, লিখতে হবে, রায় লিখতে হবে, সমাধানে পৌঁছতে হবে। কিন্তু এই ধরনের অ্যাপ্রোচটা আমি সরকারকে অনুরোধ করব, একটা যুগান্তকারী ঘটনা ঘটান। ঠিক আছে, আপনারা কার্ড দিবেন, আপনারা টাকা দিবেন, পয়সা দিবেন, কিন্তু এটা হলো সাময়িক। কিন্তু সিস্টেমের মধ্যে যদি বড় ধরনের পরিবর্তন করতে পারেন, আমার ধারণা ইতিহাসের পাতায় আপনারা জীবিত হিসেবে থেকে যাবেন, না থাকলেও থেকে যাবেন। হোক না আমাদের সুপ্রিম কোর্ট, আপিল বিভাগটা স্পেশালাইজড হোক, 4টা সেকশনে ভাগ হয়ে যাক, 4 দিকে 4টা মামলা চলে যাবে। দেখবেন আপনি আইন অঙ্গনে পরিবর্তন কাকে বলে। আর হাইকোর্ট ডিভিশনে 20 কোটি মানুষ, হাইকোর্ট ডিভিশনের বিচারক 101 জন, কয়টা মামলা শুনবে? আপনি যদি হাইকোর্ট ডিভিশনে যান, আমি প্রতিদিনই দেখি, খুবই খারাপ লাগে, আমার নিজেরও খুব খারাপ লাগে। এত মামলার ফাইল, জজ সাহেবের এজলাস থেকে শুরু করে মাটি পর্যন্ত ভরা।
কয়টা শুনবে একজন মানুষ? কয়টা সম্ভব নিষ্পত্তি করতে? হিউম্যান বিং তো। এখানে দুটো জিনিস দরকার, এক হলে ইফিশিয়েন্ট লোক দরকার, অ্যাট দ্য সেম টাইম অনেস্ট লোক দরকার, আর তার সাথে অধিক সংখ্যক লোক দরকার। এই বিবেচনায় যদি একটা রিফর্ম বিচার বিভাগে আনতে পারেন, আমার বিবেচনায় সরকার বলি রাষ্ট্র বলি ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হিসেবে থেকে যাবে। শিরোমণি ভাই, সেটা হচ্ছে আইনমন্ত্রী বলছেন 3 মাসের মধ্যে এটার রায় কার্যকর করা সম্ভব। এদিকে প্রধান বিচারপতি বলেছেন যে তিনি একটা পৃথক বেঞ্চ করে দেবেন। হয়ে গেল 3 মাসের মধ্যে মানে কি আমাদের বাস্তবতা কি সেটা বলে? 3 মাসের মধ্যে এর আগের মামলাগুলো তো আমরা দেখেছি, এরকম আশ্বাস আমরা শুনেছি। চাইলে একেবারে অসম্ভব তা না, একেবারে অসম্ভব তা না, কিন্তু আমি আর একটু ডিপলি দেখা দরকার ব্যাপারগুলোকে। যেখানে মিডিয়া ট্রায়াল কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার, সারা ওয়ার্ল্ড ওয়াইজ মিডিয়া ট্রায়াল না। আমরা দেখেছি অতীতে মিডিয়া ট্রায়াল হয়েছে যে সমস্ত কেসে, এখানে আমাদের নিম্ন আদালতে অনেক সময় স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না, বিকজ অফ হিউজ প্রেশার। বিচারের আগে বিচার হয়ে যায়, সিদ্ধান্তের আগে মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু এই ক্রাইমটা তো হিনিয়াস ক্রাইম, মিডিয়া তো নিশ্চয়ই এর সংবেদনশীলতার সাথে এটা দেখবে যারা। আপনি কি একটা জিনিস দেখেছেন যে এই হাইপের কারণে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী এই ব্যক্তিকে ডিফেন্ড করতে রাজি হয় নাই। এক্সেপশনাল ঘটনা, কিন্তু খুবই এক্সেপশনাল। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি ভারতীয় জুরিসডিকশনে। ভারতের তাজ হোটেলে আক্রমণ হয়েছিল, নিশ্চয়ই মনে আছে, জঙ্গিদের বিচার হচ্ছিল। অনেক আইনজীবী সেই মামলা করতে চান নাই। একজন আইনজীবী তিনি অত্যন্ত রিস্ক নিয়ে সকলের পক্ষে দাঁড়ালেন এবং আরও কয়েকটি এই জাতীয় মামলায় তিনি আইন পেশায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে অনেকের খালাস করালেন। এই জন্য ওই ব্যক্তিকে অনেক নিগৃহীতের শিকার হতে হয়েছে। আপনি দেখবেন পাবলিক কমোশন এমন এক জিনিস, এখানে দাঁড়িয়ে থেকে সত্যিকার অর্থে ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করাটা অনেকের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য মিডিয়া ট্রায়াল ইজ এ বিগ ফ্যাক্টর, শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন জায়গায়। এরকমও দেখেছি আমরা, আইন মামলা পড়েছি আমি, 50টা মামলা সমন্বয়ে একটা বই আছে, এটা হলো মানে কনভিক্টিং দ্য ইনোসেন্ট। এমনও হয়েছে আপনার বেশি হাইপের কারণে এমন ব্যক্তিকে সাজা দিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার 50 বছর পরে বেরিয়েছে হি ওয়াজ নট দি রাইট পারসন, ডিফারেন্ট পারসন ওয়াজ এক্সিকিউটেড। সাংঘাতিক ব্যাপার, কিন্তু মানুষের জাজমেন্ট তো এটা। কিন্তু এই ক্ষেত্রে তো আমরা তাকে আত্মস্বীকৃত, সে নিজেই স্বীকার না, করেছে। এটা আমার আলোচনার বিষয় না, আমি বলছি ওভারঅল। আচ্ছা, বিচারটাকে আপনি ওভারঅল দেখবেন। একটা দুটো ইনসিডেন্টকে আপনি ফাস্ট ট্র্যাক করতে পারেন, তার মানে কি এটা অ্যাটেনশন পেয়েছে, যেগুলো অ্যাটেনশন পায় নাই সেখানেও তো একটা প্রশ্ন আছে, সেটাও তো নীরবে নিবৃতে কাঁদে। সেখানে যে আমি যে বললাম আপনাকে 1250 মামলা আছে, সেখানকার ভিকটিমরা কি একটু জেলাস হচ্ছে না? সেখানকার ভিকটিম পরিবার যদি কেউ বেঁচে থাকে, ওই সমস্ত মামলায় যদি কেউ রেপের কারণে, ধর্ষণের কারণে মৃত্যুবরণ করে থাকে, তার ভাই মা ভাই বোন যারা বেঁচে আছে তাদের মধ্যে তো একটু জেলাসি ডেভেলপ করতে পারে। হাইরে, তাইলে আমাদেরটা কি হলো? তাদের মনের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিতে পারে, হতাশারও জন্ম নিতে পারে, আবার আশান্বিত হতে পারে। এই হতাশা এবং আশার মাঝখানটার সমাধান করতে পারে রাষ্ট্র। সেটা কিভাবে? সিস্টেমেটিক পরিবর্তন। তাহলে দেখবেন এমন যদি হয়, আমরা হাইকোর্টে 10-15 জন আইনজীবী, নিম্ন আদালত থেকে অভিজ্ঞ কিছু বিচারককে আমরা বিশেষভাবে শুধু মৃত্যুদণ্ডের মামলা নিষ্পত্তির জন্য 1 বছরের জন্য বিশেষ অ্যাডহক জাজ হিসেবে নিয়োগ দিয়ে দিব। 1 বছর সময় পার হবে, বাস 1000 মৃত্যুদণ্ডের কেস শেষ হয়ে অতীতের সকল ব্যাকলগ শেষ। এখন যত মামলা আসবে 6 মাসের ভিতরে সব হাইকোর্টে নিষ্পত্তি করে ফেলবে। সম্ভব। আমার লার্নের সিনিয়র মিস্টার খন্দকার মাহবুব হোসেন, তিনি আমাকে বলতেন যে ওনাদের ওকালতির প্রাথমিক জীবনে ওনারা দেখেছেন হাইকোর্টে একটা মৃত্যুদণ্ডের মামলা আসলে 6 থেকে 8 মাসের ভিতর নিষ্পত্তি হয়ে যেত। কোনোটাই, কোনো বিশেষ কোনো মামলা না, সকল মামলাই। কিন্তু আস্তে আস্তে ব্যাকলগ হতে হতে হাইকোর্ট নিষ্পত্তি করে 200 মামলা, নিম্ন আদালতে মৃত্যুদণ্ড হয়ে যায় 400। হাইকোর্ট নিষ্পত্তি করে 150টা, নিম্ন আদালতে হয়ে যাচ্ছে 450। বাড়তেছে, বাড়তে 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 এই পর্যায়ে এসেছে। আমি কেন এই প্রশ্নগুলো তুলছি? আমি প্রশ্নগুলো তুলছি রাষ্ট্রীয় মেকানিজমে সাস্টেইনেবল সলিউশন বের করতে পারাটা হলো মানে আপনার কি বলে এটাকে, টাওয়ারিং লিডারশিপের কাজ। একটা তো হলো একটা দুটো ঘটনাকে আমি আপনি গুরুত্ব দিলাম,
আরটা হলো একটা এমন সলিউশন আপনি করলেন যে সলিউশনটা অ্যাপ্লিকেবল ফর 20 crore পিপল। এটা তো চিফ জাস্টিস করবেন, যেহেতু জুডিশিয়ারি তার অধীনে। একা পারবেন না, এটার সঙ্গে সরকারের ডিপ কমিউনিকেশন আছে। আরেকটা জিনিস, আমি আমার আপার কথাকে আমি উত্তর দিতে বেশি আমার ভালো লাগে না, কিন্তু জাস্ট কমপ্লিমেন্ট করছি আমার আপার সাথে। উনি বলছেন যে সরকারের ছত্রছায়ায় একসময় বিচার বিভাগ ছিল, এটা হতো ওটা হতো। এই সব কিছু বিবেচনায় একটা সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট করা হয়েছিল। আমি এখনো জিনিসটাকে খুব মিস্টেরিয়াস মনে করি। আমি এখন নিজের বুঝাইতে পারি না কেন বর্তমান সরকার এই সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েটটাকে বাদ করতে গেল। আমি নিজেকে নিজের কাছে আনসার দিতে পারি না। উই ওয়ান্ট দ্যাম টু সাকসিড ইন কন্ডাক্টিং দ্য গভর্নমেন্ট, কিন্তু এই জিনিসটা অনেক জিনিসের জাস্টিফিকেশন দাঁড় করাইতে পারি, যে মনে হয় এইটার জন্য এটা করছে, এইটার জন্য এটা করছে, এইটার জন্য এটা করছে। এইটার কোনো জাস্টিফিকেশন আমার মাথায় এখনো ধরে না, যে একটা সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট থেকে ইন্ডিপেন্ডেন্টলি বিচার বিভাগ ফাংশন করলে আমাদের কারো তো কোনো ক্ষতি নেই, কারো কোনো ক্ষতি হওয়ার কথা না, বরং আমরা সকলেই এগ্রিড এই ব্যাপারটাতে নিয়ে। আর আরেকটা বিষয়, এই সব কিছু মিলে বিচার অঙ্গনকে যদি আমরা ঠিক করতে পারতাম, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবল এবং আপনার টেকনোলজি ফ্রেন্ডলি। সময় লাগবে, আমি এটা বলছি না যে আজকেই করে ফেলবে, আমি এটাও বলছি না, আমি এত আনরিজনেবল না, আমি এটা বলবো যে এক মাসের ভিতরে 3 মাসের ভিতরে করে ফেলবে। কিন্তু আমার মনে হয় সরকারের 1 বছর 2 বছর সময়ের ভিতরে মেগা প্রজেক্ট যদি নেন, এখানে আমার মনে হয় না ফান্ডের কোনো ঘাটতি হবে। এই কাজগুলো করার জন্য অনেক দেশি বিদেশি অথরিটিস আছে যারা হেল্প করতে চায়। দিস ইজ হোয়াট ইজ মাই কনসার্ন।